কাছের মানুষ বলতে আমরা সাধারণত আত্মীয় স্বজন বা পাশের বন্ধু বান্ধবকেই বুঝি, কিন্তু একটা অবলা পশুকে যদি তুমি তোমার কাছের মানুষ করে নিতে পারো তাহলে তোমার থেকে শুভাকাঙ্ক্ষী এই পৃথিবীতে আর কেউ নেই। এক হার না মানা ভালোবাসার গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। বলছিলাম 2020 সালে রিলিজ হওয়া দ্য কল্ড অফ ওয়াইল্ড মুভির কথা। গল্পটি শুরু হয় 1890 সালে। তখন কানাডায় প্রচুর সোনার সন্ধান পাওয়া যাচ্ছিল। বাইরে থেকে তখন অনেক লোক কানাডায় আসতে থাকে স্বর্ণের সন্ধান করার জন্য। কানাডায় প্রচুর পরিমাণে বরফ থাকার কারণে তারা কুকুরদের ব্যবহার করত মালবাহী গাড়ি টানার জন্য। সে সময় কানাডায় কুকুরদের অনেক বেশি মূল্য ছিল। তখন কিছু অসাধু ব্যবসায়ীরা কুকুরদের ধরে নিয়ে গিয়ে চড়া মূল্যে বিক্রি করে দিত। এরপর আমরা ক্যালিফোর্নিয়ার সান্টাক্লজ শহরে একটি কুকুরকে দেখতে পাই যার নাম ছিল বাঘ। বাঘ সবসময় স্বাধীনভাবে চলাচল করতেই পছন্দ করত, এমনকি সে ছিল কুকুরদের থেকে একদমই আলাদা। কখনো কারোর সাথে দুষ্টুমি করত না, তার ছিল মানুষের মতো বুদ্ধি। কিন্তু এত বুদ্ধি থাকা সত্ত্বেও সে তার নিজের বাড়ির লোকদেরকে কখনোই খুশি করতে পারেনি, কারণ সে ছিল খুবই দুরন্ত। এমন করে বাঘের জীবন বেশ ভালোই কাটছিল। বাঘ ছিল ওই এলাকার প্রধান বিচারপতি জশ মিলারের কুকুর। সে সবসময় মানুষের উপকার ছাড়া কখনো কারোর ক্ষতি করেনি। এই আচরণের কারণেই সবাই বাঘকে ভালোবাসত। বাঘের এমন চলাফেরা করার সময় একজন অসাধু লোক তাকে দেখে নেয়। সে নিউজ পেপারে দেখতে পায় যে এমন ধরনের কুকুর ইউক্রেনে অনেক চড়া মূল্যে বিক্রি করা যায়। অন্যদিকে আজকে আবার ছিল জশ মিলারের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বাড়িতে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই বাড়িতে আজ অনেক মজার মজার রান্না করা হচ্ছে। এত সব আইটেমের খাবার দেখে বাঘ রান্নাঘরে যায়, কিন্তু বাঘকে দেখে সবাই সেখান থেকে তাড়িয়ে দেয়। সে মন খারাপ করে বাগানে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে মজার মজার খাবার দিয়ে টেবিল সাজানো হয়েছে। অন্যদিকে জশ মিলার ফ্যামিলি ফটো তুলছিল। ঠিক ওই সময় বাঘ দৌড়ে সেখানে চলে আসে এবং দেখা যায় তার মুখের ভিতর একটি মাংসের টুকরো। তার মুখে মাংসের টুকরো দেখে সবাই সেই টেবিলের দিকে এগিয়ে যায় এবং দেখতে পায় টেবিলের সমস্ত খাবার সে নষ্ট করে ফেলেছে। এটা দেখে জশ মিলার প্রচন্ড রেগে যায় এবং শাস্তি স্বরূপ তাকে ঘর থেকেই বাইরে বের করে দেয়। মন খারাপ করে বাঘ বাইরেই বসেছিল এবং সে দেখতে পায় আকাশে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এর কিছুক্ষণ পর বাঘ লক্ষ্য করে যে কোনো একজন লোক তাকে ডাকছে, আর এটা কেউ নয়, সেই অসাধু ব্যবসায়ী। সে বাঘকে চুরি করে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত করছিল। তখন সেই লোকটি বাঘকে একটি বিস্কুটের লোভ দেখিয়ে তাকে বন্দি করে ফেলে। সে চিৎকার করে তার মালিককে নিজের ভাষায় ডাকতে থাকে, কিন্তু তার ডাক কেউই শুনতে পায় না। বাঘ এতটাই ক্ষুধার্ত ছিল যে সে ওই বক্সের ভিতরেই ঘুমিয়ে পড়ে এবং ঘুম ভাঙলে সে দেখতে পায় যে একটা লোক তার বাক্সটা ভাঙার চেষ্টা করছে। তখন বাঘ সেই লোকটার উপর আক্রমণ করে বসে এবং বাইরে এসে বাঘ দেখতে পেল যে সেখানে তার মতোই অনেকগুলো কুকুরকে বন্দি করে রাখা হয়েছে। এরপর সেই লোকটা বাঘকে মারতে এলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং বাইরে গিয়ে বাঘ এমন কিছু দেখতে পায় যা দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে দেখতে পেল যে একটা জাহাজ আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বয়ে যাচ্ছে। সে চাইলেও এখান থেকে লাফ দিয়ে পালিয়ে যেতে পারবে না। এরপর বাঘকে জাহাজ থেকে নিচে নামিয়ে আলাস্কার বন্দরের একটি বাজারে নিয়ে আসা হয়। আর তখনই বাঘ কোনোভাবে ব্যবসায়ীদের হাত থেকে পালিয়ে যায়। সে এত সুন্দর জায়গা এর আগে কখনো দেখেনি। চারিদিকে শুধু বরফ আর বরফ। এমন দৃশ্য দেখে বাঘ সেখানে খেলা করতে থাকে। এরপর খেলতে খেলতে তার একটা বয়স্ক লোকের সাথে ধাক্কা লাগে। এই লোকটার নাম হলো জন। ধাক্কা লাগার ফলে লোকটির কাছ থেকে মাউতার গান পড়ে যায়, আর বাঘ সেই মাউতার গান উঠিয়ে সেই বয়স্ক লোকটাকে ফেরত দিতে যায়। ফলে সেই বয়স্ক লোকটি বাঘকে খুব পছন্দ করে ফেলে এবং তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই ব্যবসায়ীরা এসে বাঘকে ধরে ফেলে এবং তাকে বিক্রি করে দেয় প্ল্যান্ট নামক একটি লোকের কাছে। প্ল্যান্ট চিঠি আদান প্রদানের কাজ করত, যার ফলে এই শীতপ্রধান অঞ্চলে একটা স্কাইবোর্ড চালানোর জন্য তার কুকুরগুলো দরকার ছিল। বাঘের মতো প্ল্যান্ট আরো অনেকগুলো কুকুর কিনেছিল, কিন্তু সেগুলো আগে থেকেই ট্রেনিং দেওয়া। এরপর সে একটি ম্যাপ দেখিয়ে কুকুরদেরকে বলে যে আজ আমাদের চিঠিগুলো নিয়ে এই স্থানে যেতে হবে। বাকি কুকুরগুলোর মধ্যে বাঘ ছিল একদমই নতুন, তাই তার প্রথম এই সবকিছু মানিয়ে নিতে কষ্ট হয়।
এমনকি সে বরফের রাস্তায় এর আগে কখনোই চলাফেরা করেনি। তবে এই স্কাইবোট চালানোর জন্য একটা প্রধান কুকুর ছিল, যার নাম স্প্রিট। প্রথম কিছুদিন বাঘের সমস্যা হলেও ধীরে ধীরে দেখা যায় যে সেও বাকি কুকুরদের মতো সমানতালে চলতে পারছে। আর এভাবেই বাঘের দিন কাটতে থাকে। এমনই একদিন দেখা যায় যে প্ল্যানেটের স্ত্রী নদীর উপরে পড়ে যাওয়া বরফের স্তর দেখতে আসে। কিছুটা দূর যাওয়ার পর সে হঠাৎ করে বরফের স্তরটা ভেঙে নদীর ভিতরে পড়ে যায়। এটা দেখে বাঘ নিজের জীবনের মায়া না করে সেই বরফ গলা ঠান্ডা নদীতেই ঝাঁপ দেয় এবং অনেক চেষ্টার পর সে প্ল্যানেটের স্ত্রীকে বাঁচিয়ে নেয়, যার ফলে প্ল্যানেট সহ বাকি কুকুররা বাঘকে ভালোবাসতে শুরু করে, যা স্পিরিট নামক সেই কুকুরটি একদম সহ্য করতে পারছিল না। তাই স্পিরিট একদিন সুযোগ বুঝে বাঘের উপর আক্রমণ করে, কিন্তু বাঘ তাকে কিছুই বলে না। বাঘকে বাঁচানোর জন্য বাকি কুকুররা এগিয়ে আসলে স্পিরিট তখন বাকি কুকুরদের উপর আক্রমণ করে, যা দেখে বাঘ খুবই রেগে যায় এবং স্পিরিটকে আক্রমণ করে। পরের দিন সকালে প্ল্যানেট যখন তার গন্তব্যে যাওয়ার জন্য তৈরি হয়েছিল, তখন সে স্পিরিটকে খুঁজতে থাকে। অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও দেখা যায় স্পিরিট ফিরে আসে না, কারণ স্পিরিট রাতে বাঘের কাছে পরাজিত হয়ে সেখান থেকে চলে যায়। কোনো উপায় দেখতে না পেয়ে প্ল্যানেট বাঘকে সেই দলের প্রধান করে দেয় এবং এখন থেকে বাঘই সেই স্পিরিট বোটটা পরিচালনা করবে। তখন বাঘ নিজের দায়িত্ব পেয়ে খুবই খুশি হয় এবং দ্রুত সময়ের মধ্যেই প্ল্যানেটকে তার গন্তব্য স্থানে পৌঁছে দেয়। সময় মতো তারা গন্তব্যে পৌঁছানোর কারণে সবাই সঠিক সময়ে তাদের মেইলগুলো হাতে পায়, যার ফলে তারাও অনেক খুশি হয়। আর দ্বিতীয়বারের মতো বাঘের সাথে আবারও জনের দেখা হয়। প্ল্যানেটের এমন কাজ দেখে সবাই তার প্রশংসা করছিল যে আপনি অল্প সময়ের মধ্যেই আমাদের মেইলগুলো পৌঁছে দেন। ঠিক তখনই গভর্নমেন্টের কাছ থেকে প্ল্যানেটের কাছে একটি মেইল আসে, আর সেখানে লেখা ছিল যে অল্প কিছুক্ষণের মধ্যেই টেলিগ্রাম ব্যবস্থা চালু হতে যাচ্ছে, তাই আর তোমাকে কষ্ট করে কুকুরদের মাধ্যমে মেইল পৌঁছাতে হবে না। এরপর প্ল্যানেট কুকুরগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্ল্যানেটের স্ত্রী অনিচ্ছা থাকা সত্ত্বেও কুকুরগুলোকে বিক্রি করে দিতে হয়, কারণ তাদের কাছে আর কোনো উপায় ছিল না। পরের দিন সকালে প্ল্যানেট শহরের উদ্দেশ্যে রওনা দেয়। প্ল্যানেট চলে যাওয়ার পর বাঘের মন অনেকটাই খারাপ হয়ে যায়। পরের দিন সকালে হল নামক একজন স্বর্ণ ব্যবসায়ী বাঘকে কিনে নেয়। সে ছিল একজন লোভী ও স্বার্থপর ব্যবসায়ী। হল বাঘ ও তার বাকি সঙ্গীদের কিনে নেয় তার মাল ভর্তি গাড়ি টানার জন্য। হল তার গাড়িতে এতটাই জিনিসপত্র তুলেছিল যে অতিরিক্ত ওজনের কারণে কুকুরগুলো গাড়িটিকে নড়াতেই পারছিল না। এটা দেখে হল বাঘকে মারতেই যাবে, এমন সময় জন সেখানে চলে আসে এবং হলকে বলে যে এখন স্বর্ণ উত্তোলনের সঠিক সময় নয়, কারণ সেখানে প্রচুর তুষার ধস হচ্ছে, আর তোমরা যদি এখন সেখানে যাও তাহলে তোমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু জনের কথায় হল তেমন একটা পাত্তাই দেয় না। এরপর তারা বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর বাঘ অনেক ক্লান্ত ও ক্ষুধার্ত থাকার কারণে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর রেগে গিয়ে হল বাঘকে গুলি করে মারতেই যাবে, এমন সময় জন সেখানে চলে আসে এবং তাকে বলে যে তুমি এতটাই স্বার্থপর যে নিজের স্বার্থের জন্য একটা নিরীহ কুকুরকে হত্যা করতে যাচ্ছ। হল কিছু না বলে বাঘকে রেখে সেখান থেকে চলে যায়। এরপর জন বাঘকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। বাঘের জ্ঞান ফিরলে জন তাকে বলে যে তুমি এখন স্বাধীন, তোমার যেখানে যেতে ইচ্ছে করে তুমি এখন সেখানেই যেতে পারো। জন এ কথা বলে সেখান থেকে একটি বারে চলে আসে। বাঘ তখন মন খারাপ করে জনের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুটা দূর যেতেই সে দেখতে পেল যে একটা লোক জনকে মারছে, আর এটা কেউ নয়, সেই স্বর্ণ ব্যবসায়ী হল। এটা দেখে বাঘ প্রচন্ড রেগে যায় এবং বাড়ির ভিতর ঢুকে সে হলের উপর আক্রমণ করে। বাঘের এমন আক্রমণ দেখে সবাই জেনে যায় যে হল একজন লোভী ও স্বার্থপর ব্যবসায়ী। এরপর সবাই হলকে মেরে সেখান থেকে বের করে দেয়। এর কিছু সময় পর তারা বাসায় ফিরে আসে। সে সময় গ্লাসে করে জন মদ খাচ্ছিল। এটা দেখে বাঘ প্রচন্ড রেগে যায় এবং তার গ্লাসটা টেবিলের উপর থেকে নিচে ফেলে দেয়, আর মদের বোতলটাও সে বাইরে নিয়ে চলে যায়। দেখা যায় জন ও বাঘের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। বাঘ এই প্রথমবার
তার জীবনে এমন একটা মানুষ পেয়েছে যে তাকে বিনা স্বার্থেই ভালোবাসে। এরপর জন বাঘকে ইউক্রেনের একটি ম্যাপ দেখিয়ে বলে যে আমরা যদি এখানে যেতে পারি তাহলে প্রচুর সোনা পাবো এবং বাকি জীবনটা আমরা খুব ভালোভাবেই কাটাতে পারবো। সকাল হতে না হতেই তারা একটি নৌকা নিয়ে বেরিয়ে পড়ে ইউক্রেনের উদ্দেশ্যে। নদীটি ঝর্ণার দিকে প্রবাহিত হওয়ার কারণে সেখানে প্রচুর স্রোত ছিল। অতিরিক্ত স্রোতের কারণে তাদের নৌকাটা এলোমেলোভাবে চলতে থাকে। নদীপথ শেষ করে তারা এবার হাঁটতে শুরু করে। দেখা যায় সন্ধ্যা প্রায় নেমে এসেছে। এরপর জন একটি তাঁবু গেড়ে সেখানেই রাতটা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সকাল হতে না হতেই তারা আবার সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা গন্তব্যের খুব কাছে চলে এসেছিল। জন তখন সেখানে একটি পুরাতন ঘর দেখতে পায়। জন ঘরটি ভালো করে পরিষ্কার করে নেয় এবং সেখানেই তারা আজকের রাতটা কাটিয়ে দেয়। সকাল হতে না হতেই দেখা যায় যে হল সেখানে পৌঁছে গিয়েছে, কিন্তু হল পৌঁছানোর আগেই জন সেখান থেকে চলে যায়। এরপর ঘরের ভিতর হল একটি ম্যাপ দেখতে পায়। ম্যাপ দেখে হল এটা বুঝতে পেরে যায় যে তারা এখন কোথায় রয়েছে। পরের দিন সকালে জন নদীতে স্নান করার সময় একটি স্বর্ণের টুকরো খুঁজে পায়। এরপর জন ও বাঘ দুজনে মিলেই স্বর্ণ খুঁজতে থাকে। ঠিক তখন বাঘ একটি সাদা নেকড়ে দেখতে পায় এবং তার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু নেকড়েটি তার ভাষা বুঝতে না পেরে সেখান থেকেই চলে যায়। অন্যদিকে বাঘ নদীর পাড়েই বসেছিল। তখন সে দেখতে পায় যে একদল নেকড়ে সেই নদীতে এসেছে মাছ শিকার করার জন্য। তখন নদীতে স্রোতের কারণে সে ভেসে যেতে থাকে। আর এটা দেখে বাঘ নিজের জীবনের চিন্তা না করে সেই নেকড়েটিকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর তখনই বাঘের সাথে তাদের একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। তখন থেকে বাঘ তাদের সাথেই খেলা করে, এমনকি তাদের সাথে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। দেখা যায় জনকে ছেড়ে বাঘ এখন তাদের সাথেই বেশি সময় কাটায়। তখন জনও বুঝতে পারে যে বাঘ তার প্রকৃত বন্ধুদের খুঁজে পেয়েছে, তাই তার এখান থেকে এখন চলে যাওয়া উচিত। ঠিক ওদিন রাতেই হল জনের উপর আবার আক্রমণ করে এবং দেখা যায় হল জনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। কিন্তু দূর থেকে বাঘ আগুন দেখতে পায়। আগুন দেখে বাঘ এটা বুঝতে পেরে যায় যে জনের কোনো বিপদ হয়েছে। সে দৌড়ে জনের কাছেই আসতে থাকে। হল তখন জনের কাছ থেকে সোনা চায়। জনও ভয়ে ভয়ে হলকে সোনা দিয়ে দেয়। আসলে হল ছিল অনেক লোভী ও স্বার্থপর একজন ব্যবসায়ী। তাই সে মনে করে যে জনের কাছে হয়তো আরো অনেক সোনা আছে। তাই সে জনকে গুলি করে মারতেই যাবে। এমন সময় বাঘ সেখানে চলে আসে এবং হলকে ধাক্কা মেরে সেই আগুনের ঘরে ফেলে দেয়, যার ফলে হল সেখানেই মারা যায়। অন্যদিকে জনের অবস্থা খুবই খারাপ। জনের এমন অবস্থা দেখে বাঘ অনেক কষ্ট পেতে থাকে। তখন জন বাঘকে বলে যে তুমি কষ্ট পেও না। এর কিছুক্ষণ পর জন বাঘের কোলে মাথা রেখেই তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে। বাঘ এতটাই কষ্ট পেয়েছিল যে সে সবসময় মন খারাপ করে জনের কবরের পাশেই বসে থাকত। তখন সেই সাদা নেকড়েটি এসে বাঘকে সান্ত্বনা দেয়। জনের মৃত্যুর অনেক বছর পার হয়ে গেলেও বাঘ কিন্তু এখনো জনকে ভুলতে পারেনি। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা এক্সপ্লেইন করার সময় আমার নিজের কাছেই অনেক বেশি খারাপ লেগেছিল, কারণ মানুষ স্বার্থপর হতে পারে কিন্তু একটা অবলা প্রাণী নয়। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে।